দেখো, প্রোনাউন রেফারেন্সিং এর জন্য আমাদের প্রথমে প্রোনাউনের ক্লাসিফিকেশনটা শেখা খুব দরকার। আমি লাস্টে যে তোমাদের কিছু স্ট্র্যাটেজি বলে দিব যে কিভাবে প্রোনাউন রেফারেন্সিং করতে হয়। তার আগে আমরা একটু দেখে নেই যে তোমাদের প্রোনাউনে ঠিক কেমন আইডিয়া আছে। যেমন এই যে প্রশ্নটা, এটার উত্তর হবে নাম্বার ডি, তোমরা দেখেছো। কিন্তু মাত্র 47% স্টুডেন্ট কারেক্ট অ্যান্সার করেছো, বাকি 53%-এর উত্তর কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে, দেখো। তাহলে দেখো, এখানে চারটা তোমার অপশন আছে, চারটা অপশনের ভিতরে ডি নাম্বারটা হবে অ্যান্সার। যাদের হয়েছে থ্যাংক ইউ সো মাচ। তো প্রথম কথা, আমরা হি অ্যান্ড মি বলতে পারি না। এটা 75 জন এটা অ্যান্সার করেছো, আবার আই অ্যান্ড হিও বলেছো অনেকে। তো প্রথম কথা, এখানে বেশ কিছু কনফিউশন আছে, আমি কনফিউশনগুলো একে একে আমরা দূর করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে প্রথম কনফিউশন, যে একটা বাক্যে যখন দুটো সাবজেক্ট যুক্ত হয় তখন তারপরে ভার্বটা প্লুরাল হয়, আমরা তো তাই তো জানি, তাই না? যেমন হি অ্যান্ড আই, এটা তো প্লুরাল হয়ে গেছে, এটা তো আর একজন নাই, এই জন্য তো ভার্বটা প্লুরাল। তাইলে এখানে ইজ কোনোটাই হবে না, আর হইল। কিন্তু মাথায় রাখবা, যখন আমি কি বললাম, দুটো সাবজেক্ট যুক্ত হয়েছে। সাবজেক্ট মানে কি? আমরা জানি প্রোনাউনের তিনটা ফর্ম থাকে। পার্সোনাল প্রোনাউনের একটাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম, একটাকে বলা হয় তোমার অবজেক্টিভ ফর্ম, আরেকটাকে বলা হয় তোমার পজিটিভ ফর্ম। তো এই তিনটা ফর্মে আমরা পার্সোনাল প্রোনাউনগুলোকে ভাগ করতে পারি। তো সাবজেক্টিভ ফর্ম কারা? আই, ইউ, হি, শি, দে, উই, এরা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তো সাবজেক্টিভ ফর্ম কেন বলা হয়? কারণ এরা একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে। অবজেক্টিভ ফর্ম কারা? আই থেকে মি, ইউ থেকে ইউ, হি থেকে হিম, শি থেকে হার, দে থেকে দেম, উই থেকে আস। এগুলোকে বলা হয় অবজেক্টিভ ফর্ম। এরা একটা বাক্যের অবজেক্ট হিসেবে বসে। পজিটিভ ফর্ম কোনগুলো? দেখো, মাই অথবা মাইন হতে পারে, এখানে ইয়োর অথবা ইয়োর্স হতে পারে, এখানে তোমার হিজ, এটা, এখানে হার থাকতে পারে অথবা হার্স হতে পারে, এইখানে দেয়ার হতে পারে, দেয়ার্স হতে পারে, এইখানে আওয়ার হতে পারে, আওয়ার্স হতে পারে। এরা পজিটিভ ফর্ম। তো এদের ব্যবহারটা কখন হয়? এদের ব্যবহারটা হয় কোনো কিছুর মালিকানা বোঝাতে। আমার কাছে কোনো কিছু বিলং করে, এটা আমার, ওটা তোমার, সেই কথা বোঝাতে পজিটিভ ফর্মগুলো ব্যবহৃত হয়। তাহলে তোমাদের গত ক্লাসে, তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসে যদি কেউ থাকো, আমি বেয়ার ইনফিনিটিভের একটা নাম বলেছিলাম, সেই বেয়ার ইনফিনিটিভ বুঝাতে যেয়ে কিন্তু দেখিয়েছি যে মি শব্দটার ব্যবহার হয় সবসময় অবজেক্ট হিসেবে। ঠিক আছে, কি হিসেবে ব্যবহৃত হয়? অবজেক্ট হিসেবে। তাহলে এখানে কি আই এই বাক্যের অবজেক্ট? তা তো না। এখানে মি হোক আই হোক, এটা কিন্তু বাক্যের সাবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট যদি হয় তাহলে অ্যান্সার হবে হি অ্যান্ড আই। এই জন্যই অ্যান্সার হবে হচ্ছে তোমার হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। বুঝতে পেরেছো? যদি এটাকে অবজেক্ট হিসেবে ব্যবহার করতাম তাহলে এটার অ্যান্সার হয়ে যেত কি? এটার অ্যান্সার হয়ে যেত তোমার কি বলে, তখন মি হয়ে যেত। যেমন দেখো, ইউ গেভ আই আ পেন, বাক্যটা হয়েছে? হয় নাই। গেভের পরে তো এখানে ভার্বের পরে অবজেক্ট হওয়ার কথা, তাই কি হওয়ার কথা ছিল? ইউ গেভ মি আ পেন, এটা হইতো অ্যান্সার। তেমনই ভাবে আমি যদি বলি ইউ আর বেটার দেন, এখানে কি বলবো বলো? আই বলবো নাকি মি বলবো? বলো কোনটা বলবো? কেউ কেউ পারছো, আচ্ছা। আমি গত ক্লাসেই তো বললাম ভাইয়া, আমার ওরিয়েন্টেশন ক্লাসে কারা উপস্থিত ছিল? আমি বলি নাই স্পোকেন ইংলিশ আর রিটেন ইংলিশের ক্ষেত্রে ব্যাপারটা বলি নাই? তাইলে ওরিয়েন্টেশন ক্লাসে যদি থাকতা তাহলে তো এটা ভুল করার কথা না, যে আমরা স্পোকেন ইংলিশে অনেক কিছুই বলি কিন্তু আমরা তো এটা ফর্মাল ইংলিশে কিন্তু সে কথাটা বলতে পারি না আমরা। দেখো, এখানে কি দুটো ব্যক্তির ভিতরে তুলনা করা হচ্ছে, দুটো বিষয়ের ভিতরে, দুটো সাবজেক্ট, দুটো সাবজেক্টের ভিতরে যদি তুলনা করা হয়, এখানে আই হইলে এখানেও আই হবে। কারণ এখানে যেহেতু ইউ সাবজেক্ট, এখানেও ইউ সাবজেক্ট। বুঝতে পেরেছো? এখানে ইউ না দিয়ে তুমি হি দিতে পারতা, হি ইজ বেটার দেন আই, মি হবে না। আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে বলতেই পারি ইউ আর বেটার দেন মি, সেটা কারেক্ট। কিন্তু আমরা গ্রামারে যখন লিখতে যাই তখন আমাদের অবশ্যই অ্যান্সার করতে হবে ইউ আর বেটার দেন আই। তার মানে কম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা দুটো ব্যক্তির কিংবা বস্তুর ভেতরে তুলনা করব, তখন তাদের সাবজেক্টিভ ফর্ম ইউজ করতে হয়, অবজেক্টিভ ফর্ম ইউজ করা যায় না। বুঝতে পেরেছো? আমার সামনে দয়া করে, আমার সামনে না, কোনো ভাইয়া আপুর সামনেই যারা ক্লাস নেয় তাদের সামনে কোনো বইয়ের রেফারেন্স দিয়ে কোনো কথা বলবা না। কারণ বইগুলোতে যে ভুল লেখে তার তোমাদেরকে প্রুফ দেখাবো। প্রুফটা কোথায়? যে পাশাপাশি ধরো পার্সোনাল প্রোনাউন একটা বাক্যে বসবে, তুমি, আমি আর সে।
এইটাকে তুমি সাজাবা কিভাবে, কাকে শুরুতে রাখবা কাকে শেষে রাখবা, এইটার জন্য 321 নাম্বার নিয়মটা তোমার, 231 নাম্বার নিয়মটা তোমার ফলো করা হয়। দেখো কোন নিয়মটা ফলো করা হয়, 231 নাম্বার নিয়ম ফলো করা হয়। তোমরা কিছু কিছু বইয়ে 321 পাবা, 132 পাবা, যেগুলো একদম টোটালি ভুল, টোটালি ইনকারেক্ট। 231 মানে কি, আমরা জানি পার্সোনাল প্রোনাউনের তিনটা ফর্ম আছে আবার, একটাকে বলা হয় ফার্স্ট পার্সন, একটাকে বলা হয় সেকেন্ড পার্সন, আর একটাকে বলা হয় থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কারা, আই উই, এরা হচ্ছে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন কারা, ইউ। থার্ড পার্সন কারা, হি সি, বা যে কোনো নাম, যে কারো নাম, অথবা হতে পারে তোমার দে, এটা হতে পারে তোমার থার্ড পার্সন। তো পাশাপাশি যখন আমরা তিনটা সাবজেক্টকে লিখবো, তখন প্রথমে সেকেন্ড পার্সন দিয়ে শুরু করতে হয়, ইউ। এরপরে লিখতে হয় থার্ড পার্সন, ইউ হি। এরপরে লিখবা তুমি ফার্স্ট পার্সন, ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, এটা হবে তোমার অ্যান্সার। ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, দিস উড বি দ্য অ্যান্সার। এটা প্রথম কথা। সেকেন্ড কথা, ধরো এটা উল্টায় 123 নাম্বার নিয়মে আমরা চলে যাব। 123 নাম্বার নিয়মে কখন যাব, যখন কোনো একটা বাক্যে সাবজেক্টরা নিজে দোষ স্বীকার করে নিবে বা ভুল করছে এটা সে স্বীকার করে নিবে, তখন 123 নাম্বার রুলটা ফলো করব। যেমন আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। আমি বলবো ভাই বুঝবো কিভাবে, অর্থ পড়ে বুঝতে হবে। গিলটি মানে কি, আমরা অপরাধী, আমরা দোষ স্বীকার করছি। তো গিলটি শব্দ থাকতে পারে, কনফেস শব্দ থাকতে পারে, এরকম শব্দ দেখে যদি বুঝতে পারো যে বাক্যটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, তখন তুমি 123 এই সিকোয়েন্সটা মেনটেন করব, আর 231 মেনটেন করব যে কোনো সাধারণ ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা বুঝে থাকি, তাহলে দেখো ডি নাম্বারটা কেন অ্যান্সার হবে। তার কারণ ওই যে 231 নাম্বার নিয়ম বলেছি, এখানে তো তাহলে সেকেন্ড পার্সন নাই, তাহলে দুইটাকে কেটে দাও, তাহলে প্রথমে থার্ড পার্সন আসবে, এরপরে আসবে ফার্স্ট পার্সন। থার্ড পার্সন কে, হি, আর ফার্স্ট পার্সন কে, আই। তাহলে অ্যান্সার কি হবে, হি অ্যান্ড আই আর প্রেজেন্ট, এইটা হবে অ্যান্সার। কথা কি বুঝা গেছে? সবাই একটু জানাই দাও তো, বুঝছো কিনা। ওকে, যারা পেরেছো থ্যাংক ইউ সো মাচ, যারা বুঝতে পেরেছো। দেয়ারের পাশে কি লেখা হয়েছে, ওইটা দেয়ার্স। দেয়ারের পাশে দেয়ার্স, এসটা লিখতে পারি নাই, জায়গা ছিল না। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। ওকে থ্যাংক ইউ, যদি বুঝানো যায়। দেখো সামনের দিকে চলে যাই, তাহলে দেখো এখন আমরা একটা প্রোনাউন রেফারেন্সিং এর অ্যান্সার করি। তো প্রোনাউন রেফারেন্সিং এর জন্য কোনো নিয়ম নেই আলাদা, বাট চারটা স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে, প্রোনাউন রেফারেন্সিং এর জন্য তোমার চারটা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিগুলোকে আমাদের ফলো করলে প্রোনাউন রেফারেন্সিং করা সম্ভব। বাট তোমার প্রোনাউন রেফারেন্সিং পড়তে গেলে মূলত প্রোনাউনের ক্লাসিফিকেশন পড়তে হবে, যে ক্লাসিফিকেশনগুলো এখানে লেখা আছে। ক্লাসিফিকেশন একটু পরে যাব আমরা, তার আগে তোমাদেরকে একটু স্ট্র্যাটেজিগুলো বলে নেই, যে কিভাবে আমরা প্রোনাউন রেফারেন্সিং এর সময় কি কি বিষয় মাথায় রাখবো। তো প্রথম কথা, যে যখন আমরা একটা প্রোনাউন বসাবো কোনো নাউনের বদলে, তখন দেখতে হবে তার নাম্বারটা কি আছে। নাম্বার মানে সে সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা চেক করতে হবে। যেমন আমি বললাম শুধু রহিমের কথা, রহিম তো সিঙ্গুলার, তার বদলে আমি হি বসাবো। আর যদি দেখি না রহিম অ্যান্ড করিম, তাহলে তাদের বসলে আমি দে বসাবো। এটা প্রথম কথা, নাম্বারের দিকে তাকাতে হবে। দ্বিতীয় কথা আমাদের তাকাতে হবে হচ্ছে কিসের দিকে, জেন্ডারের দিকে। জেন্ডার বলতে কি বোঝায়, তোমার ওটা ম্যাসকুলিনে আছে, ফেমিনিনে আছে, নাকি নিউটার জেন্ডারে আছে। মেয়ের নাম হইলে হি, ছেলের নাম হইলে সি, আর কোনো বস্তু হইলে সেটার ক্ষেত্রে আমরা ইট বসাই। মাথায় রেখো চিলড্রেনের ক্ষেত্রেও কিন্তু আমরা ইট বসাই, চিলড্রেন বা চাইল্ড। দেখো চাইল্ডের ক্ষেত্রে আমরা ইট বসাই, চিলড্রেন তো প্লুরাল, এটার ক্ষেত্রে আমরা দে বসাই। তার মানে শিশুদের পরিবর্তে আমরা কিন্তু কোনো ম্যাসকুলিন নাকি ফেমিনিন, এটা একটা হচ্ছে তোমার কি বলে, এদের পাশে আমরা ইট বসাই দিই চোখ বন্ধ করে। ঠিক আছে, তাহলে নিউটার জেন্ডার হইলে ইট বসাই দিব আমরা, এনিমালের ক্ষেত্রেও ইট বসাই দিব, মূল কথা। তাহলে নাম্বারের দিকে খেয়াল রাখবো, জেন্ডারের দিকে খেয়াল রাখবো। এরপরে আমাদের খেয়াল রাখতে হবে যে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার মানে তোমার সাবজেক্টিভ ফর্ম বসবে, অবজেক্টিভ ফর্ম বসবে, নাকি কোন ফর্ম বসবে সেই বিষয়টা। তো এই প্রবলেম নিয়ে তোমাদের একটু পরে আরো আলোচনা করব, সাবজেক্ট অবজেক্ট নাকি পজিটিভ কোন ফর্মে বসবে, এটার জন্য একটু ওয়েট করতে হবে। ঠিক আছে, এখন দেখো সামনের দিকে আগাই, তাইলে একটু প্রথমটা আগে সলভ করি। দেখো, দেয়ার লিভড আ ম্যান ইন আ ভিলেজ হুইচ হ্যাড আ গ্রেট অ্যাট্রাকশন টু ইংলিশ। এই বাক্যটা থেকে কোথাও ভুল আছে যেটা কারেকশন করতে হবে, বলো তো। ভেরি গুড, এখানে হুইচটা বসবে না, হুইচের বদলে কি বসবে, এখানে হু বসবে। কারণ হুইচ বসে তোমার কোনো বস্তুর ক্ষেত্রে, আর ব্যক্তির ক্ষেত্রে বসে হচ্ছে হু।
তাহলে there lived a man in a village who had a great attraction to English. He went to a teacher in order to learn English as well as he was dull-headed. তাহলে এই বাক্যে তো আমার চোখে কোনো ভুল পড়ছে না। দ্বিতীয় বাক্যে দেখি he tried his best to teach him. তো কার কথা বলা হচ্ছে এখানে ক্লিয়ার নাই, কারণ দুইটা হি আছে, এখানে একটা হি, এখানে একটা হিস আছে। তো এইটাকে ক্লিয়ার করার জন্য আমি হিটাকে চেঞ্জ করে কি বলে দিব, দ্য টিচার। তাহলে দ্য টিচার ট্রাইড হিজ বেস্ট টু টিচ হিম, বাট দ্য ম্যান লার্নড অনলি 3 ইংলিশ ওয়ার্ডস, ইয়েস, নো অ্যান্ড ভেরি গুড, দো দ্য ম্যান ডিড নট নো দ্য মিনিং অফ ইট। ভুল কোথায় এখানে বলো তো? দেখো এখানে ইট বসবে না, এখানে মিনিং অফ দোজ ওয়ার্ডস হবে, এখানে মিনিং অফ দোজ। শুধু দোজ দিতে পারো, দোজ ওয়ার্ডসও দিতে পারো, কোনো সমস্যা নেই। মিনিং অফ দোজ ওয়ার্ডস, হি ইউজড দেম ফ্রিকুয়েন্টলি ইন হিজ কনভারসেশন। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট আ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং অ্যান্ড ভেরি সুন হি উড বি ভিকটিম অফ ইট। তাহলে ভুল কিন্তু মোটা দাগে তোমার এই তিনটা জায়গাতেই, আর কোনো জায়গায় ভুল নাই। ভাই মিনিং অফ দেম কি দেওয়া যায়? তো দেম না, এখানে হচ্ছে তোমার দেম দিতে পারবো না, এখানে দোজ দিতে হবে আমাদেরকে, ঠিক আছে? এখানে দোজ দিতে হবে, দোজ ওয়ার্ডস, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, মিনিং অফ দেম, কারণ পরবর্তীতে তো দেম ব্যবহার করছি, সো দুইবার দেম দিয়ে দিলে তো তোমার বাক্যের যে শ্রুতি মাধুর্যতা সেটা কিন্তু মানে তোমার রক্ষিত হয় না। তো যাই হোক, তাহলে এখানে তিনটা ভুল। তো এখন প্রশ্ন অনেকের মনে যে ভাইয়া প্রোনাউন রেফারেন্সিং খাতায় কিভাবে করব? হ্যাঁ, পাঁচটা থাকবে, এখানে তিনটা আছে, তো সমস্যা নেই, আমরা তো শিখতেছি, পরীক্ষা দিচ্ছি না, তাই না? এটা কিন্তু খুব ইজি। তো পরীক্ষায় আমরা যেটা করব, পুরো প্যাসেজটা খাতায় তুলবো, যেখানে যেখানে কারেকশন কারেকশন করে দিব, ভুলগুলো কিন্তু খাতায় তোলার দরকার নেই। যেমন এরকম করে লিখতেছো ভিলেজ, এরপরে হু হ্যাড আ, ডিরেক্ট তুমি কারেকশনটা করে দিলা, আর যেটা যেটা নিচে কারেকশন করবা তার নিচে একটা দাগ দিয়ে দিবা। ঠিক যেভাবে আমরা পাংচুয়েশন করে থাকি, ঠিক একইভাবে প্রোনাউন রেফারেন্সিংটা খাতায় পুরো প্রশ্নটা তুলবো, বাট ভুল অ্যান্সার জায়গাগুলোতে নিজেরাই কারেকশন এনে সেটা নিচে একটা আন্ডারলাইন করে দিব। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। ভাই এখানে দিস দিতে পারবো কিনা? দিস দিতে পারবো না, কারণ ঘটনাটা আমার সাথে ঘটে নাই, আর বর্তমানকালে ঘটনা না, অতীতকালে একটা ঘটনা অন্য কারোর সাথে ঘটেছে, তাই এখানে দিস না দিয়ে দোষ দিতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে মূল কথা। তাহলে দেখো, তো আরো প্রোনাউন রেফারেন্সিং অ্যান্সার করব, তার আগে একটা পোল অ্যান্সার করো, পোল নাম্বার 2, দেখি কে কে পারো। পোল নাম্বার 2 অন ইউর স্ক্রিন। অ্যান্সার করো সবাই, কুইক। লাস্ট 5 সেকেন্ডস। প্যাসেজ আকারে আসবে, এটা কেমন প্রশ্ন? হ্যাঁ, প্যাসেজ আকারেই তো আসবে। এখন জাস্ট পোলগুলো দিচ্ছি তোমাদের প্র্যাকটিসের জন্য। ভিকটিম মানে কি? কোনো কিছুর শিকার হওয়া। দেখো অ্যান্সারটা হবে দ্যাট, ভেরি গুড। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে সি নাম্বার, দ্যাট। তাহলে দে ডেভেলপড আ প্রোগ্রাম, এরপরে তোমার যে রিলেটিভ প্রোনাউনটা বসবে, তো নতুন একটা কথা চলে আসছে, রিলেটিভ প্রোনাউন। তো ভাইয়া রিলেটিভ প্রোনাউন কি জিনিস? রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা হচ্ছে এরা বাক্যে বসে বাক্যে পূর্বে থেকে ব্যবহৃত কোনো নাউন কিংবা প্রোনাউনকে তারা মডিফাই করবে। তবে মডিফাই করার ক্ষেত্রে তার সবচেয়ে ক্লোজেস্ট যে নাউন কিংবা প্রোনাউনটা আছে, তারা সেটাকেই মডিফাই করে থাকে। তো রিলেটিভ প্রোনাউনের এখানে আমি যদি দ্যাট দেই, বা যে কোনোটা, তুমি চাইলে হু দিতে পারো, তুমি চাইলে হুইচ দিতে পারো, যে কোনোটা তোমার মন চাইলে দাও না কেন, কোনো সমস্যা নাই। বাট মাথায় রাখবা তার আগে নাউন কোনটা আছে। দে ডেভেলপড আ প্রোগ্রাম, তাহলে এখানে কাকে নিয়ে কথা হচ্ছে? দে কে নিয়ে, দ্য প্রোগ্রামকে নিয়ে। দ্য প্রোগ্রামকে নিয়ে কথা হচ্ছে, তাহলে প্রোগ্রাম তো একটা কোনো পার্সন না, এটা একটা বিষয় বা একটা বস্তু। তাহলে এখানে হু বসতে পারে না, এখানে দ্যাট অথবা হুইচ যে কোনোটাই বসতে পারে। ঠিক আছে। মডিফাই মিনিং কি একজন জিজ্ঞেস করেছো? মডিফাই মানে হচ্ছে বিশেষায়িত করা। বিশেষায়িত মানে বুঝো তো, যে আমরা যেটাকে বিশেষণ বলে থাকি, যেমন তুমি সুন্দর, তোমাকে মডিফাই করে বলা হলো তুমি সুন্দর, এটাকে একটা বিশেষণ বলা হয়। আর বিশেষণ যে কাজে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় তোমার মডিফিকেশন। ঠিক আছে ভাই, এখানে কেন ইট বসবে না?
ইট তখনই বসে যখন একটা নতুন বাক্য শুরু হয় সেখান থেকে। রিফাইন্ড মানে কি? রিফাইন্ড মানে পরিশুদ্ধ হওয়া, কোনো কিছু নতুন করে চেঞ্জ হওয়া, সেটাকে রিফাইন বলা হয়। ঠিক আছে? তাহলে এখানে ইট এই কারণে বসবে না কারণ এর আগে কোনো ফুল স্টপ নাই। দে ডেভেলপড আ প্রোগ্রাম, ফুল স্টপ এরপরে ড্যাশ, তখন ইট দিয়ে শুরু হতে পারতো। ইট কি কখনো দেখছো দুইটা বাক্যের মাঝখানে বসে? দুটো বাক্যের মাঝখানে কখনো ইট বসে না। দুটো বাক্যের মাঝখানে বসে হচ্ছে তোমার একটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? ওকে। মিরাজ লিখেছো মডিফাই মিন্স গিভ আ নিউ ওয়ার্ড অর নিউ সেন্টেন্স। তোমার তো সেন্টেন্স বানানটাই ভুল ভাইয়া। ওকে। মডিফাই মিনিং চিহ্নিত হবে কি না? মডিফাই মিনিং চিহ্নিত করা না, কোনো কিছুকে তোমার বিশেষ রূপে রূপান্তরিত করা, সেটাকে মডিফাই বলা হয়। ঠিক আছে? যাই হোক, তো এটার অ্যান্সার হবে দ্যাট। দ্যাট না থাকলে এখানে হুইচও হইতে পারে। ঠিক আছে? তাইলে এটা গেল অ্যান্সার। আমরা যদি একটু সামনের দিকে চলে যাই, দেখো আরেকটা প্রোনাউন রেফারেন্সিং, এটাও সহজ, দেখি একটু ট্রাই করি আমরা। Women are nowadays as important as men in society. She constitute nearly half of our total population. তো প্রথম দুই লাইনে ভুলটা কোথায়? ভেরি গুড। she এর বদলে এখানে কি হবে? she এর বদলে এখানে হবে হচ্ছে they. They constitute nearly half of our total population. No nation can really progress keeping half of dash in the dark. এখানে কি হবে? এখানে ইট তো হবে না, ইটের বদলে কি দেওয়া যেতে পারে? এখানে হাফ অফ, এখানে তুমি যদি দাও চাইলে দেম দিতে পারো, হাফ অফ দেয়ার পপুলেশন দিতে পারো। দেম অথবা দেয়ার, শুধু দেয়ার বসে না, দেম বসতে পারে। ঠিক আছে? দেয়ার এর পরে অন্য একটা নাউন আনতেই হবে, এটা বাধ্যতামূলক। তাইলে নো নেশন ক্যান রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ দেম অথবা দেয়ার পপুলেশন ইন দ্য ডার্ক। উইদাউট the uplift of women it is not at all possible. Again, without education women cannot be uplifted, so proper education should be given to her. তাহলে এখানে হার না দিয়ে কি দিব? given to them so that they can work hand in hand with them. with them বলতে কার কথা বোঝানো হয়েছে বলো? এখানে তাহলে চেঞ্জ করে দিতে হবে। কি দিতে হবে বলো? ভেরি গুড, এখানে মেন দিতে হবে। তাহলে এখানে মেন, দেম, এইখানে দে, তাইলে হচ্ছে আর এখানে তোমার দেয়ার পপুলেশন। তো এইগুলোই ভুল আছে এখানে। তাহলে দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হার্ড ইন হ্যান্ড অফ মেন, ইন হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ মেন ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, দ্য পপুলেশনের জায়গায় ইটস পপুলেশন, অফ দেয়ার পপুলেশন, হ্যাঁ, উইমেন, সো নো নেশন, হ্যাঁ নেশনের পরবর্তীতে তুমি হচ্ছে এখানে দেয়ার না দিয়ে ইটস পপুলেশন দিতে পারো, কারণ নেশনকে অনেক সময় তোমার অনেকটা কালেকটিভ নাউনের মতো নিয়ম। এটাকে তুমি চাইলে দে দিয়েও লিখতে পারো, নো নেশন ক্যান প্রোগ্রেস, দে হ্যাড টু ওয়ার্ক হার্ড, অথবা ইট ক্যান বা ইট হ্যাড টু ওয়ার্ক হার্ড, এভাবে বলতে পারো। সো ইন ইটস পপুলেশন, অফ ইটস পপুলেশনও বলতে পারো, অফ দেয়ার পপুলেশনও বলতে পারো, এক্ষেত্রে বাধা ধরা কোনো নিয়ম নাই। ঠিক আছে? এটা হচ্ছে মূল কথা। ওকে ভাইয়া, অফ দেয়ার উইমেন, অফ দেয়ার উইমেন হবে না, কারণ হাফ অফ দেয়ার উইমেন না, উইমেনদের অর্ধেককে তো আমরা অন্ধকারে রাখতেছি না, আমাদের জনসংখ্যার অর্ধেক নারীরা। সো আমাদের জনসংখ্যার অর্ধেককে আমরা অন্ধকারে রেখে আমরা কখনোই প্রোগ্রেস করতে পারবো না। ঠিক আছে? ওকে। women are nowadays as important as men in the society. in the society কেন হইলো না? in society হিসেবে তো কোনো সমস্যা নাই, যে কোনো সমাজের ক্ষেত্রে প্রযোজ্য। যদি দা দিয়ে দিতাম নির্দিষ্ট হয়ে যাইতো, এখানে অনির্দিষ্ট করে বুঝতে, তাই দা দেয় নাই। বুঝতে পেরেছো? ওকে। একজন মেনের বদলে আস দিলে হবে কেন? আসের ভিতরে কি নারী পুরুষ থাকতে পারে না? তো এখানে তো শুধু তোমার পুরুষদের কথা বলা হয়েছে, তো আজ কেন দিবা? তার মানে ধরেই নিছো পৃথিবীর সবাই হচ্ছে পুরুষ? হ্যাঁ, ওকে। সে দেমের বদলে কি ওমেন দিলে হবে? না, ওমেন দিলে হবে না, এখানে মেনই দিতে হবে। ফোর্থ সেন্টেন্সে ইটটা কি ক্লিয়ার? উইদাউট দ্য আপলিফট অফ ওয়েমেন ইট ইজ নট অ্যাট অল পসিবল। হ্যাঁ, এটা ক্লিয়ার, এটাতে কোনো সমস্যা নেই, এটা ক্লিয়ার। ওকে। মেন কি প্রোনাউন? না, মেন প্রোনাউন না, মেন একটা নাউন। এটা কোন ধরনের নাউন? কমন নাউন। তাহলে এখন বলো যে ভাইয়া পরীক্ষায় শুধু প্রোনাউন চেঞ্জ করতে দেয়, প্রোনাউন থেকে নাউন চেঞ্জ করতে দেয় না, এই কথা আবার কেউ বইলো না। কনস্টিটিউট মানে কি? গড়ে তোলা। কনস্টিটিউশন মানে সংবিধান, আর কনস্টিটিউট মানে হচ্ছে গড়ে তোলা, বা কোনো কিছুতে মানে এতটুকু পরিমাণে বিদ্যমান থাকা, সেটাকে কনস্টিটিউট বলা হয়। বুঝতে পেরেছো?
সোহানা লিখেছো কনফিউজিং। কনফিউজিং কোনটা বলো? দুইটা অ্যান্সার সেম থাকলে কিছু হবে না, সেম থাকলে কিছু হবে না। আপলিফট কি? তুলে ধরা। আর কিছু? ওকে, তাহলে সামনের দিকে যাই আমরা। দেখো, দেখি তোমাদেরকে আরো কিছু পোল দেই, পোলের অ্যান্সার কি করতে পারো। পোল নাম্বার 3, পোল নাম্বার 3 অন ইউর স্ক্রিন। সবাই একটু চ্যাট বক্সে আমাকে একটু জানাও তো যে তোমরা যারা বিগত বছরগুলোর প্রশ্ন দেখেছো, কোথাও কি এমন প্রশ্ন আসে কিনা যে কোনো জায়গায় প্রোনাউনটা আনক্লিয়ার আছে, প্রোনাউনটাকে চেঞ্জ করে আমাদেরকে একটা নাউন বসাতে হয়, এরকম কি আসতে পারে বা এসেছে কিনা একটু জানাও চ্যাট বক্সে। হ্যাঁ, সবাই লিখতেছে আসে। তার মানে আমরা নাউনের বদলে প্রোনাউনও চেঞ্জ করতে পারি, আবার প্রোনাউনের বদলে নাউনও চেঞ্জ করতে পারি, দুটোই হয়। তো প্রোনাউন রেফারেন্সিং মানে কি, তোমার যত জায়গায় আনক্লিয়ার আছে সেই আনক্লিয়ারকে ক্লিয়ার করার জন্য তোমার নাউন বসাতে হোক কিংবা প্রোনাউন বসাতে হোক, এটাই প্রোনাউন রেফারেন্সিং এর কথা। ঠিক আছে, আশা করি সোহানা তুমি তোমার উত্তর তোমার সহপাঠীদের কাছ থেকেই পেয়েছো। ওকে, টাইম ইজ আপ। মাত্র 24% কারেক্ট অ্যান্সার করছো, মাত্র 24%, এটা তো খুব ছোটবেলার নিয়ম। দেখো অ্যান্সার হবে হচ্ছে তোমার বি নাম্বারটা, বাকি 76%-এর উত্তর ভুল। অ্যান্সার কি হবে? বি নাম্বারটা হবে অ্যান্সার। কিভাবে বি নাম্বারটা হয় দেখো, এটা একবারই বলবো, যারা বুঝবা মনোযোগ দিয়ে দেখে নাও। ইচ আদার একটা শব্দ, আর ওয়ান অ্যানাদার একটা শব্দ। ওয়ান অ্যানাদার, যখন তোমার দুইজনের ভেতরে কোনো কিছু তুলনা হবে, দুইজনের কথা উল্লেখ করে দেওয়া আছে দুইজন, তখন তাদের ভেতরে সম্পর্ক বোঝাতে ইচ আদার শব্দটা ব্যবহৃত হয়। ঠিক আছে, ওকে। এরপরে দেখো ওয়ান অ্যানাদার। ওয়ান অ্যানাদার কখন ব্যবহৃত হয়? যখন দুয়ের অধিক বিষয়বস্তুর ভেতরে তুলনা করা হয় তখন ওয়ান অ্যানাদার শব্দটা বসে। ধরো ওখানে তোমার মেনশন করা নেই, জাস্ট প্লুরাল আছে, প্লুরাল থাকলেও ওয়ান অ্যানাদার ব্যবহৃত হয়। তাহলে এখানে থ্রি সিস্টার্স, থ্রি মানে কি দুয়ের বেশি না কম? দুয়ের বেশি। তাহলে কি এখানে তোমার ইচ আদার বসতে পারে না? যদি আমার এখানে টু সিস্টার্স থাকতো, তাহলে কি টু সিস্টার্স যদি থাকতো তাহলে অ্যান্সার হইতো ইচ আদার। যেহেতু থ্রি আছে তাই অ্যান্সার হবে হচ্ছে ওয়ান অ্যানাদার। ওকে, আর হিমেল ভাই, আমরা কি জিহানের ফিলোসফিটা কি লাইভে শুনবো নাকি, কি বলেন? হ্যাঁ, নাও। আমি জবাব দিছি একটা, দেখো। আচ্ছা, জিহান ভাই তুমি লাইভে কিছু বলতে চাও? জিহান খুব সুন্দর একটা কথা বলছে। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এখানে, তাহলে মাথায় রাখবা যে শুধু সিস্টার্স যদি থাকতো তাও কিন্তু ওয়ান অ্যানাদার বসতো, ইচ আদার বসতো না। তাহলে দুইজন যদি উল্লেখ করা থাকে দুই, তখনই কেবলমাত্র ইচ আদার বসে। তো এখন তিনজন বোন, তিনজন বোন মানে তো প্লুরাল, এই জন্য তো তখন ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হতে পারে না। তাই সি নাম্বারটা ভুল। ডি নাম্বারটা কেন ভুল? ডি নাম্বারটা ভুল হচ্ছে তিনজন থাকার পর ইচ আদার বসেছে। তাহলে মূল কথা, দুইজনের কথা উল্লেখ থাকলে বা দুটো বিষয়ের কথা উল্লেখ থাকলে ইচ আদার, আর দুয়ের অধিক বিষয় কিংবা বস্তুর কথা উল্লেখ থাকলে সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার বসে। খুব সহজ মানুষ, ঠিক আছে। ওকে, দেখো বুঝতে পারছো এগুলো কি রেসিপ্রোকাল প্রোনাউন? এক্স্যাক্টলি, এগুলো রেসিপ্রোকাল প্রোনাউন বলা হয় এদেরকে, ঠিক আছে। বাই দ্য সিস্টার লেখা থাকলে বা আনক্লিয়ার থাকলে, এটা তো তোমার প্রোনাউন রেফারেন্সিং পড়াচ্ছি না, তোমাদের কাছে নিয়মটা দেখালাম যে তোমার এখানে দ্য সিস্টার থাকা মানে ওখানে তো ভুল থাকা, তোমাকে ওটাও কারেকশন করে তারপরে ওয়ান অ্যানাদার বসাতে হবে। থ্রি কথাটা আছে মানে কি, সিস্টারকে সিস্টার্স বানাতে হবে, কারণ তার আগে আমরা জানি কোনো নাউন বা প্রোনাউনের আগে একের বেশি যদি কোনো ইউনিট বসে সেটা প্লুরাল হয়ে যায়, ভার্বটা প্লুরাল হয়, এবং তারপরে প্রোনাউনটা তুমি সেটাকে দেখেই বসাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো। এখন বিভিন্ন রকমের তোমার প্রোনাউন আছে, টাইপস অফ প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন নিয়ে কিন্তু আলোচনা করেছি, দেখো আই, ইউ, হি, শি, ইট, দে, একদম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এটা পড়েছি, ঠিক আছে। আর পরের কথা হচ্ছে তোমার এর পাশাপাশি সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, এবং সেই সাথে তোমাদেরকে পজিটিভ ফর্মও দেখিয়েছি। আরো ব্যাপার স্যাপার আছে, দেখি একটু আলোচনা করি রিলেটিভ প্রোনাউন নিয়ে। তো খুব ভালো করে খেয়াল করো, এই যে বাক্যটা, এই বাক্যটার অ্যান্সার কি হবে? এবিসিডি বলো।
সবাই অ্যান্সার করো। অ্যান্সার কি হবে এখানে? ওকে, ভেরি গুড। মাত্র দুই একজন কারেক্ট অ্যান্সার করছো, দেখো। তো প্রথম কথা, আমরা একটা এটার অ্যান্সারে পরে আসবো, ঠিক আছে? এটার অ্যান্সারে পরে লাস্ট এই বিষয়টা নিয়ে আলোচনা করব, তার কারণ তোমাদের নেক্সট ক্লাসটাও হবে হচ্ছে মানে তোমার প্রোনাউন রেফারেন্সিং নিয়ে। তো আজকে যতটুকু বুঝেছি তার আলোকে এখানে আরো কিছু প্র্যাকটিস রাখা হয়েছে তোমার জন্য। এগুলো বাসায় প্র্যাকটিস করবা, দেখবা পারো কিনা। যদি না পারো কোনো সমস্যা নাই, নেক্সট ক্লাসও পুরোটাতে তোমাদের প্রোনাউন রেফারেন্সিংই বোঝানো হবে। তো আজকে তোমাদের এই নিয়মটা একটু দেখাই দিই, এটা খুবই ইম্পর্টেন্ট নিয়ম। তো দেখো, আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম শিখেছিলাম না একটু আগে? তো এগুলোকে তো বলা হয় পার্সোনাল প্রোনাউনের প্রকারভেদ, একটা সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম। তো সাবজেক্টিভ ফর্ম হিসেবে আমাদের বসে কি হু, অবজেক্টিভ ফর্ম হিসেবে বসে হচ্ছে হুম, আর তোমার এটার তোমার পজিটিভ ফর্ম হিসেবে বসে হচ্ছে হুজ। তাইলে হু আর হুমের ভিতরে পার্থক্যটা কোথায়? এইটা একটা বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, এইটা একটা বাক্যের অবজেক্ট হিসেবে বসে। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া সাবজেক্ট বসবে নাকি অবজেক্ট বসবে, এটা বুঝবো বুঝবো কিভাবে? সাবজেক্ট হলে যে হু বসে এটা জানি, কিন্তু সাবজেক্ট বসবে কিনা সেটা বুঝবো কিভাবে? তো দেখো, ভালো করে খেয়াল করো, অনেকে হয়তো জানো, যারা জানো না ভালো করে খেয়াল করো। একটা বাক্যে ঠিক যতগুলো সাবজেক্ট থাকে, ঠিক ততগুলো ফাইনাইট ভার্ব থাকে। তাহলে এখন প্রশ্ন, যে ফাইনাইট ভার্ব কি জিনিস? যেই ভার্বগুলোকে দেখে টেন্স চেনা যায়। যেমন ইজ, প্রেজেন্ট টেন্স, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। ওন, এইটা একটা তোমার কি বলে পাস্ট টেন্স, তার মানে এটা একটা ফাইনাইট ভার্ব। তার মানে একটা বাক্যে ঠিক যতগুলো সাবজেক্ট ততগুলো ফাইনাইট ভার্ব। তাহলে ইজ একটা ফাইনাইট ভার্ব, এর জন্য সাবজেক্ট কে? শি। তাহলে শি আর ইজ এ এখানে কাটাকাটি। তাহলে এই বাক্যে ভার্ব আছে আর কয়টা? একটা, ওন। এই ওনের জন্য এই বাক্যে কি এক্সট্রা করে কোনো সাবজেক্ট আছে কি নাই বলো তো? এই বাক্যে কি আর কোনো সাবজেক্ট আছে ওনের জন্য? ওন এটা একটা ভার্ব, এর জন্য সাবজেক্টটা কোথায়? শি ইজ দ্য লাস্ট ক্যান্ডিডেট, এটা তো আর সাবজেক্ট না, তার মানে এর জন্য কোনো সাবজেক্ট নাই। তাহলে এর জন্য আমরা একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। সেই সাবজেক্ট আনতে গেলে তুমি কাকে বসাবা? হুকে বসাবা নাকি হুমকে বসাবা বলো? অবশ্যই আমরা হুকে বসাবো, কারণ এর জন্য একটা তোমার সাবজেক্টের দরকার আছে, সেই সাবজেক্টটা হবে হচ্ছে হু। যারা হুম বলতেছো তারা একদম মুখস্থ করো বাসায়, চোখ মুখ বন্ধ করে, সেটা বোঝা যাচ্ছে। এখানে লেখাই আছে হু একটা সাবজেক্টিভ ফর্ম। ধরো আমি না হয় তোমাদেরকে বুঝাতে পারতেছি না, বাট লেখা তো আছে যে সাবজেক্টিভ ফর্ম কোনটা হু, অবজেক্টিভ ফর্ম কোনটা হুম। তাহলে কি হবে, এখানে আমরা হু বসাবো। এখন প্রশ্ন যে ভাইয়া হু তো নাই, তাইলে কি করব? আমি তো তোমাদেরকে অপশন থেকে বলতেছি না, আমি আগে এখান থেকে বলতেছি হু নাকি হুম। আমি এখানে হু বসাবো। তাহলে এখন কথা, ভাইয়া হু না বসায় কি করব? তাইলে হু যদি না থাকে কোনো কারণে বাক্যে, হু এর বদলে আমরা সেখানে দ্যাট বসাতে পারি। বুঝতে পেরেছো? যে ব্যক্তি হোক বস্তু হোক, হু অথবা হুইচ এর বদলে সেখানে দ্যাট বসানো হয়। বুঝতে পেরেছো? অনেকে বলতেছো ভাই অপশনে ছিল না তো তাই ভুল হয়েছে। অপশনের কথা তো আমি বলি নাই, আমি বলেছিলাম এইখান থেকে কোনটা বসাবো, হুকে বসাবো নাকি হুমকে বসাবো। সো এখান থেকে অপশনের সেটা। তাইলে এখানে দেখো হু এর বদলে কি হতে পারে, হু এর বদলে দ্যাট বসতে পারে। তাহলে যে কোনো একটা পরীক্ষায় আমার রিলেটিভ প্রোনাউন হিসেবে হু বসাবো নাকি হুম বসাবো, সেটা চেনার মেইন উপায় কি? সেটা চেনার মেইন উপাদান হচ্ছে তোমার যে একটা বাক্যে সাবজেক্ট আছে কিনা, বা একটা বাক্যে হচ্ছে তোমার অবজেক্ট আছে কিনা। সো দেখো বুঝছো কিনা, আমি আরো কিছু উদাহরণ দিচ্ছি। বুঝছো কিনা আগে ভালো করে দেখো। বুঝার কথা যারা মনোযোগ দিয়েছো। দেখো, আহ দেখো, কামাল ইজ দ্য স্টুডেন্ট ড্যাশ ডিড দ্য ক্রাইম। বলো, এই বাক্যে হু বসবে নাকি হুম বসবে, কোনটা? কামাল ইজ দ্য স্টুডেন্ট, চোখ বন্ধ করে হু বসছে। খুবই সহজ। সহজ হোক কঠিন হোক সেটা ব্যাপার না, মূল কথা ফাইনাইট ভার্ব একটা, ফাইনাইট ভার্ব দুইটা। তাহলে দুইটা ফাইনাইট ভার্ব আছে, এই বাক্যে সাবজেক্ট দরকার দুইটা, কিন্তু সাবজেক্ট আছে একটা। তাহলে এইখানে আমার একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে, তাই হু বসবে। এখন আমি যদি বলি, দেখো,
উই মেট, দেখো এটাকে এভাবে লিখি আমি, দ্য পার্সন ড্যাশ উই মেট ইজ কামিং। এই বাক্যে তোমার হু বসবে নাকি হোম বসবে বলো? অনেকে লিখতেছিলা ভাই হুম কখন বসবে, হুম কখন বসবে, দেখো এই যে হুমের উদাহরণ দিয়ে দিচ্ছি, অ্যান্সারও করতে পারলা, এখানে হুম বসবে। তার কারণ কি, সোজা হিসাব, ম্যাথমেটিক্স যেভাবে নিয়ম মিলে সমীকরণের মতো করে করো, এইটাও একই। এই বাক্যে তোমার সাবজেক্ট কয়টা দেখো, দ্য পার্সন একটা সাবজেক্ট, উই একটা সাবজেক্ট, মেট একটা ফাইনাইট ভার্ব, ইজ একটা ফাইনাইট ভার্ব। তার মানে এখানে দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট আছে। তার মানে এইখানে কোনো সিট খালি নাই, সব সিট নিয়ে গেছে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব। তাহলে মাঝখানে তুমি যদি এক্সট্রা করে কোনো সাবজেক্ট আনো, তাকে খাওয়ানো পড়ানোর মতো এক্সট্রা করে কোনো ভার্ব নাই। তাই তুমি চাইলেও এখানে হু দিতে পারবা না, এখানে কি দিতে হবে, হুম দিতে হবে। তো এটা সহজ উদাহরণ হোক কঠিন উদাহরণ হোক, মাথায় রাখবা একটা বাক্যে সাবজেক্ট গুনে গুনে আমরা এভাবে অ্যান্সার করতে পারি, কোথায় হু বসবে কোথায় হুম বসবে। ঠিক আছে। এখন আবার একজন জিজ্ঞেস করছে ভাই হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? যেটাকে দেখে টেন্স চিনতে পারো সেটা ফাইনাইট, যেটাকে দেখে টেন্স চেনা যায় না সেটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে। তো নন ফাইনাইট ভার্ব কোনগুলো, যে জিরান্ট পার্টিসিপল, এগুলো ক্লাস হবে তোমাদের আস্তে ধীরে। তো বুঝছো কিনা জানাও, আমি তো উদাহরণ সহকারে আবার বুঝাইলাম, এটা একবার বুঝানোর পর এটা দ্বিতীয় অ্যাটেম্প্ট। এইবার কে কে বুঝো নাই সেটা বলো, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, ঠিক আছে। যদি বুঝে থাকো তাহলে খুবই ভালো। তাহলে তোমাদের মাথায় রাখবা, তোমাদের প্রতি সপ্তাহে একটা করে তো ইংলিশ ক্লাস। তো এক সপ্তাহের ক্লাসের পরবর্তী এক সপ্তাহে তোমরা এই বিষয়গুলো খুব ভালো মতো পড়বা। যেমন আজকে তোমাদের দুইটা প্যাসেজ ছিল, প্যাসেজটা আবার গো থ্রু করবা, কোনো ওয়ার্ডের মিনিং যদি না জানা থাকে ডিকশনারি দেখে বের করবা। যদি কনফিউশন থাকে যে প্যাসেজে কোন অর্থে বসেছে সেটা নিয়ে কনফিউশন থাকলে ক্লাসে জিজ্ঞেস করবা, কোয়েশ্চেন অ্যান্সার গুলো লিখবা, আর গ্রামার গুলো যতটুকু পড়ানো হয় প্র্যাকটিস করতে থাকবা। এতে করে পরবর্তী যে ক্লাস সিকোয়েন্সটা ধরে রাখতে পারতে মানে পারা অনেক সহজ হবে তোমাদের জন্য। এই যে খেয়াল করো, আজকে অনেককে অনেক কথা বলতে যে তোমাদের সাথে বুঝাতে যে সময় নষ্ট হয়েছে, বাড়তি কথা বলতে হয়েছে, পরবর্তী ক্লাসগুলোতে যাতে এটা না করতে হয়, তোমরা কিন্তু প্রথম ক্লাসের থেকে পরের ক্লাসে খানিকটা বেশি এক্সপিরিয়েন্সড হবা। ঠিক আছে। ওকে। তো যাই হোক, এসব কথাবার্তা আর বলি না, দেখি কিছু প্রশ্ন আসছে। ভাই একবার পড়ছিলাম হেডমাস্টার এন্ড টিচার, এটা থাকলে সিঙ্গুলার, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসুক, এগুলো পড়ানো হবে। ঠিক আছে। তাহলে ওয়াজ কেন হয়েছে ওখানে, কারণ ওখানে যিনি হেডমাস্টার আর যিনি টিচার তিনি একই ব্যক্তি। তো হেডমাস্টার আর টিচারটি একই ব্যক্তিকে বোঝানো হয়েছিল বিধায় সেটাকে তোমার সিঙ্গুলার ভার্ব আমরা সেখানে ব্যবহার করেছিলাম। ঠিক আছে। এটা হচ্ছে মূল কথা। তো এখন কার কার কি কি প্রশ্ন আছে প্রশ্ন করতে পারো এক পাশ থেকে। ভাইয়া হোমওয়ার্কের প্যাসেজগুলো একটু দেখান, এটা পুরো স্লাইডটাই তোমরা পেয়ে যাবা। তোমরা যেখান থেকে স্টুডেন্টের যে প্রোফাইল থেকে লগ ইন করেছো সেই প্রোফাইলে গেলেই তোমরা এই রেকর্ডটা পেয়ে যাবা ক্লাসের, এবং সেই সাথে পিডিএফটা পেয়ে যাবা, সেখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কোন কলেজ? ভাইয়া আমি রাজশাহী কলেজ। হ্যাঁ, প্রশ্ন করো। ভাইয়া ওই যে আমাদের একটা ছিল না, ওই যে আহ, দুইটা অপশন ছিল, যে ফ্রিডম আর ইমানসিপেশনের মধ্যে পার্থক্যটা কি, হুম 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 ওইটা হুম ভাইয়া যদি আর একটু ক্লিয়ারিফাই করতেন। এটা ক্লাসের রেকর্ডটা দেখে নিও, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলা হয়েছে, এটা নিয়ে আমি এখন আর ডিটেলস বলতে চাচ্ছি না। তো এটা নিয়ে ক্লাসের রেকর্ডটা দেখে নিলেই তুমি এটা ডিটেলস পেয়ে যাবা, কারণ এটাতে অনেক সময় নিয়ে বলা হয়েছিল এটা। আচ্ছা ফাহিম, নেক্সট ওয়ান ফাহিম। ফাহিম তোমার কলেজের নাম বলে প্রশ্ন কইরো।